রবি একটি দোকানে অনেক দিন ধরে কাজ করে আসছিল, কিন্তু এতে তার সংসার চালানো ভীষণ কষ্ট হয়ে যেত। তাই সে চিন্তা করল এবার একটি ছোট্ট চায়ের দোকান খুলবে। কিন্তু তার কাছে কিছু টাকা কম ছিল। তাই সে তার স্ত্রীকে বলল যে, শোনো, তোমার কাছে কি কোনো গয়না আছে যা বন্ধক রেখে কিছু টাকা পাওয়া যেতে পারে? হ্যাঁ, আমার কাছে শুধু সোনার দুটি বালা আছে, যা তোমার মা আমাকে অনেক আগে দিয়েছিল। একটা বালাই যথেষ্ট। তুমি চিন্তা করো না প্রিয়, আমি এগুলো বিক্রি করব না, শুধু বন্ধক রাখব, আর দোকান শুরু হওয়ার পর আবার ছাড়িয়ে আনব। রবি সেই বালা নিয়ে স্বর্ণকারের কাছে যায় এবং স্বর্ণকারকে বালাটি দিলে স্বর্ণকার তা দেখে বলেন, আরে, তুমি এইসব ঝামেলার মধ্যে কেন পড়েছ? এটা তো অনেক পুরনো আর অকেজো বালা। তুমি এটা তাড়াতাড়ি আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে ভালো দাম দিব। তুমি যত দেরি করে এটা বিক্রি করবে তত কম টাকা পাবে। না না মহাজন, আমাকে এটা বন্ধক রাখতেই হবে। আমি এটা বিক্রি করতে পারবো না। এটা যে আমার মায়ের স্মৃতিচিহ্ন। এত পুরনো বালা তো এমনিতেই কেউ তোমার থেকে কিনবে না। আমি একমাত্র যে এটা বন্ধক রাখতে রাজি হচ্ছি। কিন্তু তবুও তুমি একবার ভেবে দেখো, আমি এই বালার একদম সঠিক দাম দেব তোমায়। তুমি একদমই ঠকবে না। না না মহাজন, আপনি বালাটি দয়া করে বন্ধক রেখে দিন। আমার এটা বিক্রি করার একটুও ইচ্ছে নেই। ঠিক আছে, যেটা তুমি বোঝো। এই নাও টাকা, আর এই নাও তোমার বালার রসিদ। আর শোনো, আমাকে এই টাকাটা 3 মাসের মধ্যে অবশ্যই দিতে হবে, তাও আবার সুদ সমেত। এরপর রবি তার নিজের একটি ছোট্ট চায়ের দোকান খোলে। ধীরে ধীরে তার চায়ের দোকান ভালোই চলতে থাকে। এর ফলে সে ভালো টাকা জমিয়ে ফেলে। ভালোই করেছি যে আমরা নিজের একটা চায়ের দোকান খুলেছি। দেখো না, কত তাড়াতাড়ি আমাদের দোকান ভালো চলতে শুরু করেছে। হ্যাঁ, তা তো তুমি ঠিক বলেছ। কিন্তু এখন তুমি গিয়ে ওই বালাটা তো ছাড়িয়ে আনো, যেটা স্বর্ণকারের কাছে বন্ধক রেখে এসেছিলে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমি আজকেই তোমার বালা নিয়ে আসব মহাজন থেকে। এরপর রবি স্বর্ণকারের ধার শোধ করতে এবং নিজের বালা ফেরত নিতে সেই স্বর্ণকারের কাছে যায়। এই নিন মহাজন, যে টাকা আমি আপনার কাছ থেকে ধার নিয়েছিলাম তার সব সুদ সহ ফেরত নিয়ে এসেছি। এবার আপনি আমার বালাটি দিয়ে দিন। স্বর্ণকার টাকা গুনে রেখে দেয় এবং তারপর বলে, হ্যাঁ, তুমি তো টাকা ফেরত এনেছো আর সুদসহ এনেছো, কিন্তু তুমি এটা কি করলে? তুমি আমাকে নকল জিনিস কেন দিলে? কি হলো মহাজন, কি হয়েছে? আরে, তোমার ওই বালাটা তো নকল ছিল। কিন্তু এমনটা কিভাবে হতে পারে মহাজন? ওটা তো আমার দিদার আমলের সোনা ছিল। ওটা তো নকল হতেই পারে না, বরং ওটা আরও ভালো সোনা হতে পারে। আরে, তুমি কি আমার থেকে বেশি জানো নাকি? সোনা কি তুমি আমার থেকে বেশি চেনো? যখন আমি বলে দিয়েছি যে ওই বালা নকল ছিল, তার মানে ওটা নকলই ছিল। আর তুমি আমাকে নকল জিনিস কেন দিলে? মহাজন, সেই দিন আপনি বালা পরীক্ষা করার পরই তো আমাকে টাকা ধার দিয়েছিলেন। তখন তো আপনার মনে হয়নি যে বালাটা নকল। তাহলে এখন কেন বলছেন যে বালাটা নকল ছিল? আমি তো সেদিন তাড়াহুড়োর মধ্যে তোমার বালা ভালো করে দেখতেই পারলাম না। এই নাও তোমার বালা, দেখো এর কি অবস্থা হয়েছে। স্বর্ণকার তাকে একটি নকল ও কালো হয়ে যাওয়া বালা এনে দেয়। এই বালা তো একদম কালো হয়ে গেছে। এটা কিভাবে হতে পারে? আমি তো এটাই তোমাকে এতক্ষণ বোঝাতে চাচ্ছি। কোথা থেকে নকল বালা তুমি এনেছো কে জানে? চুরি করেছো নাকি? নাকি সোনার পালিশ লাগিয়ে আমাকে দিয়ে দিলে ঠকানোর জন্য? সোনার বালার কি কখনো এমন অবস্থা হয়? কিন্তু মহাজন, আপনি রসিদ দেওয়ার সময় তো সবকিছু যাচাই করে লিখেছিলেন। বেশি রসিদ করো না। এবার নিজের নকল বালা নিয়ে এখান থেকে ভালোয় চলে যাও। আর আজকের পর কখনো আমার দোকানে নকল সোনা বিক্রি করার চেষ্টাও করবে না তুমি। রবি সেই বালা দেখে অবাক হয়ে যায় এবং স্বর্ণকার তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তাতে রবিও ভয় পেয়ে যায় এবং নকল বালাটি নিয়ে বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে সব কথা তার স্ত্রীকে বলে। আমি জানি যে ওই বালাটি আসল ছিল, কিন্তু এই কথাটা আমি কিভাবে প্রমাণ করব? তাছাড়া আমার তো অত চেনা জানা লোকও নেই, যেখানে স্বর্ণকারের বড় বড় লোকদের সাথে পরিচয় আছে,
এখন কি করব? তুমি একটা কাজ করতে পারো। শহরে যে আরেকটা বড় স্বর্ণকারের দোকান আছে, সেখানে গিয়ে ওই বালাটা দেখাও। কি জানি, উনি হয়তো আমাদের কোনো সাহায্য করতে পারবেন। ঠিক আছে প্রিয়, আমি এখনই ওর কাছে যাচ্ছি। রবি এবার বড় আশা নিয়ে শহরের বড় স্বর্ণকার নিখিলের কাছে গিয়ে নিজের সব কথা খুলে বলে। তারপর নিখিল সেই বালা দেখে বলে, আরে, এই বালাটি তো বেশি পুরনো নয়, এটা বড়জোর 2 মাস আগে বানানো হয়েছে। ওই স্বর্ণকার তোমাকে বোকা বানিয়েছে তোমার ক্ষতি করার জন্য। এখন আমি কি করতে পারি নিখিল ভাই? তোমার এই চালাক ঠগবাজ স্বর্ণকারের ব্যাপারে আগে জানা উচিত ছিল। ও সব সময় এমন চালাকি করে লোকের গয়না আর টাকা লুট করে নেয়। তুমি ভালো স্বর্ণকারের কাছে তো যেতে পারতে। এমন ভুল আর হবে না কখনো। এখন থেকে এই সব বিষয় খেয়াল রাখব। কিন্তু এখন আপনি আমাকে এই ব্যাপারে যদি কিছু সাহায্য করতেন। আচ্ছা, তুমি যখন বালা বন্ধক দিয়েছিলে তখন তো স্বর্ণকার থেকে রসিদ নিয়েছিলে, তাই না? যদি তুমি রসিদ নিয়ে থাকো তবে সেই রসিদের সাহায্যে তুমি পুলিশে যেতে পারো আর স্বর্ণকার থেকে নিজের বালা বা টাকা ফেরত নিয়ে আসতে পারো। আমি রশিদের কথা বলেছিলাম ভাই, কিন্তু সে আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিল। ঠিক আছে, তাহলে তুমি এখন বাড়ি যাও। আমি অবশ্যই তোমার জন্য কিছু একটা ভাবছি কি করা যায়। তুমি কাল আবার আমার সাথে দেখা করো। ঠিক আছে ভাই, তাই হবে। পরদিন রবি আবার শহরের বড় স্বর্ণকার নিখিলের কাছে যায়। তখন নিখিল তাকে বলে, শোনো রবি, এই নাও 3টে নকল বালা। তুমি যেভাবে আগের বালাটা বন্ধক রেখে এসেছো সেভাবে এই বালাগুলো স্বর্ণকারের কাছে বন্ধক রেখে এসো, ঠিক আছে? কিন্তু নিখিল ভাই, বালাগুলো যে নকল সেটি জানতে পারলে সে অবশ্যই আমার সাথে খারাপ কিছু করবে। তুমি কোনো চিন্তা করো না রবি, যতক্ষণ সে বালাগুলো গলিয়ে দেখবে না ততক্ষণ সে জানতে পারবে না যে এগুলো আসলে নকল বালা। এগুলোর ওপর একটা মোটা সোনার পরত দেওয়া আছে, যা আমি অনেক দক্ষ কারিগর দ্বারা বানিয়েছি। আর এই 3টে বালার দাম 5,000 টাকা। তুমি এর থেকে কমে কিন্তু বালাগুলো বিক্রি করবে না। চেষ্টা করবে সে যেন এর জন্য তোমাকে কমপক্ষে 30,000 টাকা দেয়। ঠিক আছে ভাই, তাই হবে। আর হ্যাঁ, এটা অবশ্যই মনে রাখবে, ওর থেকে রসিদ নেবে না। রসিদ নিলে কিন্তু তুমি পরে সমস্যায় পড়বে, কেমন? ঠিক আছে নিখিল ভাই, এবার তবে আমি আসি। রবি সেখান থেকে সোজা সেই আগের স্বর্ণকারের কাছে যায়। আরে, তুই আবার এসেছিস এখানে? এখন আবার কি বন্ধক রাখার আছে তোর কাছে? আর বলবেন না মহাজন, আবার বিপদে পড়ে আপনার কাছে এসেছি। ভাবছি আরও কিছু টাকা লাগিয়ে দোকানটাকে আরেকটু ভালো করে তুলি। তো এখন আবার কি বন্ধক রাখবি? রবি তাকে সেই 3টি বালা দেয়। 3টি বালা দেখে স্বর্ণকারের মনে আবারও লোভ জন্মায়। মহাজন, আমার কাছে আরও 3টে বালা আছে। আপনি এগুলো বন্ধক রেখে আমাকে কিছু টাকা দিয়ে দিন। আরে, এই বালাগুলো তো আগের বালাটির মতোই। ওই বালাটিও এমন ছিল, তাই না? হ্যাঁ মহাজন, 4টে বালা ছিল আমার কাছে। একটা আগে আপনাকে দিয়েছিলাম, আর এই 3টে আছে এখন। কিন্তু মহাজন, এই 3টে বালা আসল সোনা দিয়ে তৈরি। আপনি চাইলে দেখে নিতে পারেন। স্বর্ণকার জানে যে আগের বালাটিও আসল ছিল, তাই সে ভাবে এই 3টি বালাও আসল হবে। তুই কতদিন এই বালাগুলো বন্ধক রেখে কাজ চালাতে পারবি? আর তুই কেন এগুলো বন্ধক রাখার জন্য এত উঠে পড়ে লেগেছিস? আমি বলছি কি, একবারে এগুলো বিক্রি করে তোর যেটা পাওনা সেটা নিয়ে চলে যা। না না মহাজন, আমার মন মানছে না এই বালাগুলো বিক্রি করতে। আরে বোকা, এই বালাগুলো বিক্রি না করে তুই এভাবে টাকা নিতে থাকলে তো একদিন এমনিতেই এগুলো বিক্রি হয়ে যাবে। এর চেয়ে বরং তুই একেবারেই এগুলো বিক্রি করে দে আমার কাছে। না না মালিক, আমার পরিস্থিতির কারণে এটা করতে পারছি না। আপনি এগুলো বন্ধক রেখে আমায় কিছু টাকা দিন। আপনি তো আর আমাকে ঠকাবেন না। আপনার যেটা ঠিক লাগে তার জন্য আমাকে ওই টাকাটাই দিন। স্বর্ণকার মনে মনে ভাবে, আরে, এই বালাগুলো তো আগেরটার মতোই আসলেই হবে। আমি একে কিছু টাকা দিয়ে বিদায় করি, তারপর যখন এই বালা ছাড়াতে আসবে তখন টাকা নিয়ে একে নকল বালা ধরিয়ে দেব। হ্যাঁ, এটাই করতে হবে। কিন্তু আমি একে রসিদ দেব না, নইলে ওর কাছে প্রমাণ থেকে যাবে। স্বর্ণকার বালাগুলো মেপে রবিকে কিছু টাকা দেয়। এই নে, তোকে 30,000 টাকা দিলাম। তোর বালাগুলোর দাম বড়জোর 25,000 টাকা হবে। কিন্তু আমি তোকে 30,000 টাকা দিলাম, 5,000 টাকা বাড়িয়ে দিলাম যাতে তোর লাভ হয় আর তোর জীবনটা ভালো কাটে। রবি সেই টাকা নিয়ে সোজা নিখিলের কাছে চলে আসে। নিখিল ভাই, দেখুন,
এই 3টি বালার জন্য ওই স্বর্ণকার আমাকে 30,000 টাকা দিয়েছে। এই বেটা এখনো চালাকি করছে তোমার সাথে। কি হলো ভাইজান, আবার কোনো ক্ষতি হয়ে গেল নাকি আমাদের? না, ক্ষতি হয়নি, কিন্তু যদি এগুলো আসল সোনার বালা হতো তবে তোমার অনেক টাকা ক্ষতি হতো। বালাগুলো আসল হলে এই 3টি বালা কমপক্ষে 60,000 টাকা হতো, যেখানে সে তোমাকে মাত্র 30,000 টাকা দিয়েছে। যাই হোক, তুমি ওর থেকে রসিদ তো নাওনি, তাই না? না ভাই, উনি তো রশিদের কথা বললই না। আরে এটাই তো ওর চালাকি ছিল। এখন আমাকে কি করতে হবে ভাই? আপাতত তোমার আর কিছু করতে হবে না। তুমি ভুলে যাও যে তুমি ওকে কোনো বালা বন্ধক রেখেছ বা ও তোমাকে কোনো টাকা দিয়েছে, সব ভুলে যাও। আর হ্যাঁ, যখন ও তোমার কাছে আসবে তখন তুমি ওর কাছে রসিদ চাইবে। আর ও যদি পুলিশ ডাকে তাহলে তুমি আমাকে অবশ্যই ডেকে নিবে। রবি এবার খুব খুশি হয় এবং বাড়ি গিয়ে সব কথা তার স্ত্রীকে জানায়। কিন্তু এতে তোমার আবার কোনো বিপদ হবে না তো? কিসের বিপদ? নিখিল ভাই আমাদের সাথে আছেন, তাই এমনি এমনি কি কেউ আমাদের ফাঁসিয়ে দিতে পারবে? নিখিল ভাই কত ভালো মানুষ, উনি আমাদের বিনা স্বার্থে সাহায্য করেছেন, কিন্তু এবার আমাদের কোনো সমস্যা না হলেই ভালো। এরপর এভাবেই সময় কাটতে থাকে। স্বর্ণকার রবির আসল বালাগুলো নকল করার চক্করে সেগুলো কারিগরকে দেখাতে যায়। কিন্তু তখন সে জানতে পারে যে রবির দেওয়া বালাগুলো আসলে নকলই ছিল। সে সঙ্গে সঙ্গে রবির বাড়ির দিকে পথ দেয়। আরে ও রবি, রবি বাইরে আয় এক্ষুনি। আমাকে নকল বালা দিয়ে পালিয়েছিস নাকি? কি হলো মহাজন, আমাকে এমন চিৎকার করে ডাকছেন কেন? তুই আমাকে 1.5 মাস আগে যে বালাগুলো দিয়েছিলি সেগুলো তো সবই নকল। কি বলছেন মহাজন? এটা তো হতেই পারে না। বেশি চালাক হয়ে গেছিস। না মহাজন, আমি সত্যি বলছি, এই বালাগুলো আসল ছিল, আর যে বালাগুলো 4 মাস আগে দিয়েছিলাম সেটাও আসল ছিল। স্বর্ণকার এবার বুঝতে পারে যে রবি আসলে তার সাথে চালাকি করেছে। তুই আমার ক্ষতি করতে চাইছিস? চল আমার দোকানে, আমি এক্ষুনি পুলিশকে ডাকছি, তখনই তোর আক্কেল হবে। রবি স্বর্ণকারের সাথে তার দোকানে পৌঁছায়। সেখানে স্বর্ণকার পুলিশকে ডেকে আনে, আর রবি শহরের বড় স্বর্ণকার নিখিলকে ডেকে আনে। এই লোকটা আমাকে নকল বালা বিক্রি করেছে, ওকে শাস্তি দিন। তাই নাকি রবি? যদি এটা সত্যি হয় তবে তুমি ভীষণ সমস্যায় পড়বে। দাঁড়ান দাঁড়ান, এত তাড়া কিসের জন্য? যদি রবি বালা বিক্রি করে থাকে তবে স্বর্ণকার অবশ্যই রসিদ বানিয়েছে। ওই রসিদটা তো আগে দেখে নিন। বলুন, আপনি রসিদ আছে আপনার কাছে? তখন স্বর্ণকারের মনে পড়ে যে সে লোভে পড়ে তখন কোনো রসিদও বানায়নি। আমি তো কোনো রসিদ বানাইনি, কিন্তু এ আমাকে নকল বালা বিক্রি করেছে। আমি সত্যি বলছি। তার মানে আপনি রসিদ ছাড়াই সোনার লেনদেন করছেন? রসিদ ছাড়া সোনা লেনদেন ও বেচাকেনা করা তো অন্যায় কাজ। আরে কি ধরনের স্বর্ণকার তুমি? জানো না রসিদ ছাড়া সোনা কেনাবেচা করা অন্যায় কাজ? বলো রবি, তোমার কাছে কি কোনো রসিদ আছে? রসিদ তো আছে নিখিল ভাই, কিন্তু সেটা পুরনোটা। পুরনো রসিদ মানে? প্রায় 5 মাস আগে আমি এর কাছে আমার একটা বালা বন্ধক রাখতে গিয়েছিলাম। তখন উনি আমাকে একটা রসিদ দিয়েছিলেন, কিন্তু আমি যখন বালা ছাড়াতে যাই তখন উনি বলেন বালাটি নকল ছিল, অথচ সেই বালাটি আসল ছিল। আমি সেটা নিখিল ভাইয়ের কাছে পরীক্ষা করিয়েছিলাম। উনি আমার থেকে সুদ সহ টাকাগুলো ফেরত নিয়ে নিলেন, কিন্তু বালা ফেরত দিলেন না, যার ফলে আমার অনেক ক্ষতি হয়ে গেল। এবং যে বালাটি আমি হারিয়েছিলাম সেটি আমার মায়ের স্মৃতিচিহ্ন ছিল। হ্যাঁ, ওই বালা তো আমি নিজেই পরীক্ষা করিয়েছিলাম, বালাটা আসলই ছিল, তাই তো উনি রসিদ দিয়েছিলেন। কি এটা সত্যি নাকি? এবার স্বর্ণকার ফেঁসে যায়। তখন সে নিজেকে বাঁচানোর জন্য নানান বাহানা করতে থাকে। আরে না মালিক, আমি এটা কখনোই বলিনি যে বালা নকল ছিল, বরং আমি তাকে এটা বললাম যে পরে এসে বালাটি নিয়ে যেও। এই বালাটি তো এখনো আমার কাছে আছে, রবিকে এখনই আমি এটা দিয়ে দিচ্ছি। স্বর্ণকার রবিকে তার আগের বালাটি দিয়ে দেয়। তো তুমি আমাকে যে কারণে ডেকেছো এবার সেটা তো ফয়সালা করতে দাও। এবার বলো, সে কি তোমায় 3টে নকল সোনার বালা বিক্রি করেছে নাকি করেনি? এখন স্বর্ণকার বুঝতে পারছে যে সে ফেঁসে যাচ্ছে। সে বুঝতে পারল যে এইসবের দ্বারা শুধু তারই ক্ষতি হবে
এবং রবি বেঁচে যাবে। এজন্য সে কথাটা ঘুরিয়ে বলতে শুরু করে। আরে না মালিক, আমারই তো ভুল হয়েছে। এ আমাকে কোনো নকল বালা দেয়নি, কারণ আমি তো নকল সোনা কিনিই না। তাহলে আমাদের সময় নষ্ট করলে কেন তুমি? আজকের পর এমন আর কখনোই করবে না। ঠিক আছে মালিক, আর কখনো এমন হবে না। পুলিশ যাওয়ার সাথে সাথে স্বর্ণকার তাদের দুজনের কাছে ক্ষমা চেয়ে বলে, আমাকে ক্ষমা করে দিন রবি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আজকের পর আমি আর কারোর সাথে এরকম বেইমানি করব না। এটা তোমার বেইমানিরই ফল। না জানি তুমি কত লোককে বোকা বানিয়ে তাদের ক্ষতি করেছো, আর যদি এমন কারো সাথে করো তাহলেও এর থেকেও খারাপ হবে তোমার সাথে। কথাটা যেন মনে থাকে। স্বর্ণকার নিজের ভুল বুঝতে পারে এবং এরপর থেকে আর কখনোই কারো সাথে বেইমানি না করার প্রতিজ্ঞা করে। এই ধরনের নতুন নতুন গল্পের ভিডিও পেতে সৌরভ কার্টুন স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানান।